আমৃত্য ভালোবাসি তোকে। লেখনীতে সালমা চৌধুরী। পর্ব 61। মেঘ বন্যার গুরুগম্ভীর চেহারা খানিকক্ষণ তাকিয়ে থেকে হঠাৎ মুখ বার করে বলে উঠল, এত বড় ঘটনাটা আমাকে না জানিয়ে তুই কিভাবে ছিলি? বন্যা ইতস্তভাবে জবাব দিল, অপ্রত্যাশিত ঘটনা। আমি নিজেই হতভম্ব হয়ে গেছিলাম। তখন অনস্পিক ব্যাপারটা ভুলে যাওয়া ছিল আমার একমাত্র লক্ষ্য। এছাড়া আমি তো তোকে খুব ভালো করেই চিনি। এরকম একটা ঘটনা শুনলে তুই নিজেই মানসিকভাবে ভেঙে পড়তি। যে আঘাত আমি পেয়েছি সেটা ইচ্ছাকৃত তোকে দেব, এত নিষ্ঠুর আমি নই। মেঘ বরাট কণ্ঠে জিজ্ঞেস করলো, তারপর কি বিয়ে ভেঙে গেছে? আমি ভেঙে দিয়েছি, যার কারণে আম্মু মামা বাড়িতে গেলে এখন আর আমার অনেক কথা শুনতে হয়। ওনাদের নজরে ওনাদের ছেলে একদম নিষ্পাপ। চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিলেও তারা না দেখার মতো আচরণ করে। তাই আমি নিজেকে অপকৃত মেনে নিয়েছি। মামার বাড়ির সাথে যোগাযোগ বন্ধ করেছি। বাসায় কেউ কিছু বলেনি। আমার বাসার মানুষ সবটাই জানে, বরং ওই সময়টায় আপু আর আম্মুই আমাকে সাপোর্ট করেছে। এছাড়া আব্বু আগে থেকেই এই সম্পর্ক তেমন আগ্রহী ছিলেন না। অনেক শীতল কণ্ঠে জিজ্ঞেস করলো, তুই কি ওনাকে এখনো মিস করিস? বন্যা মেঘের দিকে তাকিয়ে ফিক করে হেসে বলল, প্রয়োজনে দুর্বাঘাসে ফাঁস দেব, তবু দুশ্চরিত্রা বেটাকে মিস করব না। মেঘ আর বন্যা দুজনেই হাসছে। এর মধ্যে মিম পেছন থেকে শক্তপোক্ত গলায় বলে উঠল, বন্যা আপু, তুমি দুর্বাঘাসে ফাঁস দেবা কেন? মেঘ আর বন্যা দুজনেই একসঙ্গে ঘুরে তাকালো। বন্যা হেসে বলল, আরে মজা করছিলাম। মিম বলল, আম্মু তোমাদের ডাকছে, চলো। তিনজনেই একসঙ্গে নিচে আসছে। বন্যা সচরাচর মেঘদের বাসায় আসে না। হঠাৎ আসলে তার জন্য ভারী নাস্তার আয়োজন করা হয়। আজও তার ব্যতিক্রম হয়নি। বন্যা অল্প নাস্তা করে মেঘের সাথে সোফায় বসে গল্প করছে। এমন সময় তানবীর বাসায় আসছে। বন্যাকে দেখেই প্রকুচকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে সোজা নিজের রুমের উদ্দেশ্যে হাঁটা দিল। কয়েকটা সিঁড়ি উঠতেই মেঘ ডাকলো, ভাইয়া। তানবীর আর চোখে তাকিয়ে বলল, বল, খেয়েছো কিছু? না। খেতে দেই? না, খিদে নেই। তানবীর যথারীতি উপরে চলে গেছে। বন্যা ব্রুকুচকে বাড়ি কণ্ঠে বলল, তোরা এসব কিভাবে সহ্য করিস? কি সব এত অনিয়ম? মেঘ স্বাভাবিক স্বরে বলল, আসলে এখন তুই আছিস যে, তাই লজ্জা পেয়েছে। বন্যা দৃঢ় কণ্ঠে শুধালো, তোর ভাই লজ্জাও পাই? মেঘ কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে গম্ভীর কণ্ঠে বলল, তোর কি আমার ভাইকে ছেঁচড়া মনে হয়? বন্যা রাজবাড়ি কণ্ঠে বলল, আমার ভুল হয়ে গেছে। তোর ভাইকে নিয়ে কথা বলে বড্ড অন্যায় করে ফেলেছি। আমায় মাফ করে দে। মেঘ মুচকে হেসে বলল, করতে পারি, তবে একটা শর্ত। কি শর্ত? তুই আমার বা এটুকু বলতেই মেঘ থেমে গেছে। ঢুকলি উষ্ণ স্বরে বলল, কিছু না। বন্যা আরো কিছুক্ষণ গল্প করে বেরিয়ে গেছে। মেঘ উপরে যেতেই তানবীর ধীর কণ্ঠে জিজ্ঞেস করলো, বন্যা কোথায়? চলে গেছে। তানবীর আস্তে করে বলল, আমায় ডাকতে পারতি, এগিয়ে দিয়ে আসতাম। মেঘ মৃদুস্বরে বলল, আমি বন্যাকে বলেছিলাম, কিন্তু ও বারণ করলো। ও। মেঘ চলে যাওয়ার জন্য পা বাড়াতেই আবারও থমকে দাঁড়ালো। বন্যার সামনে মেঘ কিছু না বললেও বন্যাকে ভাবে বানানোর সুপ্ত ইচ্ছে এখনো মেঘের মনে বর্তমান। তানবীরের অভিব্যক্তি বোঝার জন্য মেঘ ধীর কণ্ঠে বলল, ভাইয়া জানো, বন্যার মনটা আজ ভীষণ খারাপ। তানবীর ব্রুকোজকে জিজ্ঞেস করলো, কেন? মেঘ জোরে নিঃশ্বাস ছেড়ে বুকে সাহস নিয়ে বলল, বন্যাকে একটা ছেলে খুব কষ্ট দিয়েছে। তানবীর সহসা কপাল গুটিয়ে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে প্রশ্ন করলো, ছেলেটার নাম কি? করে কি? নাম ঠিকানা জানি না। বন্যার মামাতো ভাই। ওদের মধ্যে বিয়ের কথা হয়েছিল। তারপর জানতে পারছে ছেলেটা ভালো না, তাই বিয়ে ভেঙে গেছে। তানবীর গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কবে ভাঙছে? এক আনমনে বলল, 3-4 বছর আগে। তানবীর বিরক্ত ভরা কণ্ঠে বলল, 4 বছর আগের ঘটনা আজ মন খারাপ করার কি আছে? অতীত নিয়ে পড়ে থাকলে জীবনে এগোবো কেমন করে? মেঘ মাথা নিচু করে বিড়বিড় করে বলল, আমাকে আজই শেয়ার করেছে। তানবীর স্বাভাবিক কণ্ঠে বলল, 4 বছর যেহেতু তোকে শেয়ার করিনি, তাহলে তোর বুঝতে হবে সেই বিষয়টা ভুলে যেতে যাচ্ছে। তুই এটা নিয়ে কথা বলিস না। অতীত সবার জীবনেই থাকে, আমার জীবনেও আছে। তাই বলে আমি কি এখনো সেসব নিয়ে পড়ে আছি? মেঘ হুট করে জিজ্ঞেস করলো, ভাইয়া, তুমি কি এখন কাউকে পছন্দ করো? তানবীর চাপা সরে বলল, সময় হলে তোকে জানাবো। মেঘ নিঃশব্দে হেসে করিডোরে হাসছে আর মনে মনে ভাবছে, তুমি কিংবা বন্যা দুজনেই আমার খুব প্রিয়, আর আমি কাউকে ঠকাবো না। তোমার অতীত যেমন বন্যাকে জানিয়েছি, তেমন বন্যার অতীতও তোমাকে জানালাম। এখন তোমাদের মন পরীক্ষার পালা। তোমাদের মনের অনুভূতি জাগলে এক করে দেব দুজনকে। কিন্তু কিভাবে করব? আমার আবির ভাই কই? মেঘের শান্ত মন আবার অশান্ত হয়ে উঠছে। অস্পষ্ট অভিমান বুকের ভেতর বাসা বাঁধতে শুরু করেছে। সকাল থেকে শুরু করে রাতে ঘুমানোর আগ পর্যন্ত অসংখ্যবার আবিরের নাম্বারে কল দেয়। রাতের বেলা মেঘ মিমের রুমে গেল। মিম তখন পড়ছিল। মেঘ বিছানায় হেলান দিয়ে বসে জিজ্ঞেস করলো, আচ্ছা মিম, বন্যাকে তোর কেমন লাগে? বন্যাকে বন্যা আপুকে আমার অনেক ভালো লাগে। এটা নতুন করে বলার কি আছে? এক ধীর কণ্ঠে বলল, এভাবে না, অন্যভাবে। মিম ভ্রুকুচকে জিজ্ঞেস করলো, অন্যভাবে আবার কিভাবে?
আমাদের ভাবি হিসেবে কেমন লাগবে? মিম আটকে উঠে বলল, আবির ভাইয়া। মেঘ মিমের মাথায় ঘাটটা মেরে রাগান্বিত কণ্ঠে বলল, আবির ভাই আমার। মিম মাথা ঘষতে ঘষতে বলল, তানভীর ভাইয়ার? হ্যাঁ। মিম মাথা চুলকে আনমনে ভাবছে। মেঘ ফুস করে উঠে বলল, কি এত গবেষণা করছিস? মিম চিন্তিত কণ্ঠে বলল, বন্যা আপুকে কি ভাইয়া পছন্দ করবে? মেঘ মৃদু স্বরে বলল, জানি না রে, তবে আমার মনে হচ্ছে কিছু একটা হতেও পারে। মিম উত্তেজিত কণ্ঠে বলল, হলে খুব ভালো হবে আপু। বন্যা আপুকে আমার খুব ভালো লাগে, কত সুন্দর করে কথা বলে, আমাদের সাথে মিশে। এছাড়া ভাইয়ার বাসে দুজনকে বানাবেও বলো। আবির বাসায় নিয়ে 1 সপ্তাহ হতে চললো। বাড়ির পরিবেশ থমথমে, কেউ কারোর সাথে তেমন কথা বলে না, সবার ভেতরে চাপা কষ্ট লুকিয়ে আছে। বিকেলের দিকে হালিমা খান সোফায় বসেছিলেন, ওনাকে দেখে মালিহা খানও এসে বসলেন। হালিমা খানকে এক পলক দেখে শীতল কণ্ঠে জিজ্ঞেস করলেন, তোর কি শরীর খারাপ? হালিমা খান মলিন হেসে জবাব দিলেন, মনটা খুব খারাপ। আবির এখনো বাসায় ফিরছে না, কোথায় আছে, কি অবস্থায় আছে আল্লাহ ভালো জানেন। মালিহা খান শ্বাস ছেড়ে বাড়ি কণ্ঠে বললেন, ওদের বাবার ছেলের কাজ কর্মকাণ্ডে আমি আর কোলাতে পারছি না। মেঘের আব্বু যেভাবে রাগ দেখায়, আবিরের আব্বু তেমন রাগ দেখায়। কেউ কিছু বোঝার চেষ্টা করে না, ছেলেটা এসব কত সহ্য করবে? হালিমা খান গম্ভীর কণ্ঠে বললেন, মেঘের আব্বু কিছুদিন যাবৎ রাতে ঘুমাই না, সারাক্ষণ দুশ্চিন্তা করে। যত বন্ধু আর পরিচিত মানুষ আছে সবাইকে কল দিয়ে আবিরের কথা জিজ্ঞেস করে। মালিহা খান মলিন হেসে বললেন, মেঘের আব্বুকে তো আমি চিনি, রাগ দেখানোর সময় কোনো কিছু ভাববে না, অথচ পরে নিজে সবচেয়ে বেশি দুশ্চিন্তা করবে। অন্যদিকে আবিরের আব্বু সম্পূর্ণ উল্টো, ওনার নিয়ম নীতি বাইরে গেলেই ওনার সবকিছু এলোমেলো হয়ে যায়। ছেলে বউ ভাই বোন কিছুই দেখে না। সেদিন মেঘের আব্বু চিল্লাচিল্লি করার পর আবির বেশ শান্ত ছিল, কিন্তু হুট করে ওর আব্বু যখন শুরু করলো তখন আর সহ্য করতে পারলো না। হালিমা খান অনেকটা সময় নিশ্চুপ থেকে মালিহা খানের দিকে এক পলক তাকিয়ে নীরবতা ভেঙে বললেন, আপা একটা কথা বলি। মালিহা খান ভ্রু কুঁচকে বললেন, কথার মধ্যে মামামামি কবে থেকে শুরু করলি? বল, কি বলবি? হালিমা খান কিছু বলতে চেয়েও থেমে গিয়ে সহসা মৃদু হেসে বললেন, না থাক, কিছু না। কি বলতে চাইছিলি বল। বাসার নিয়ম নীতি বলে অলিক কল্পনায় ডুবেছিলাম, যা কখনো সম্ভব না তা নিয়ে ভেবেছিলাম। ঢুকিলে শান্তস্বরে আবারও বললেন, রাতে কি রান্না করব? এর মধ্যে আলী আহমদ খান আর মোজাম্মেল খান বাসায় ফিরেছেন। মালিহা খান বসা থেকে উঠতে উঠতে আচমকা মেয়ের হুড় হুড় করে সিঁড়ি দিয়ে নামছে, চোখ মুখ লাল টকটকে হয়ে আছে। পেছন থেকে তানবীর ডাকছে, অনু শুন, কি হয়েছে বল আমাকে। মেঘের হাতে তানবীরের ফোন। মেঘ নামতে নামতে আলী আহমদ খান আর মোজাম্মেল খান মেঘের সামনে হাজির। মোজাম্মেল খান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন, কি হয়েছে তোর? তানবীর বলতে বলতে নামছে, কে কল দিছিল বলবি তো? আব্বুকে দেখেই তানবীরের গতি কমে গেছে, সদ্য শাওয়ার নিয়ে বেরিয়েছে। তানবীরের পরনে লুঙ্গি আর গলায় একটা গামছা ঝুলানো, সম্পূর্ণ শরীর ভেজা। আব্বু আর বড় আব্বুকে দেখেই তানবীর গামছা দিয়ে মাথা মুছতে শুরু করেছে। একটু আগে মেঘ আবিরের খোঁজ নিতে তানবীর রুমে গেছিল। তানবীর ওয়াশরুমে থাকায় কিছু জিজ্ঞেস করতে পারিনি। হঠাৎ তানবীরের ফোনে কল বাজতে শুরু করেছে। মেঘ উচ্চস্বরে ডাকে, ভাইয়া তোমার ফোনে কল আসছে, দেখ কে কল দিয়েছে। মেঘ ফোনে স্ক্রিনে তাকায়, অপরিচিত নাম্বার দেখে তেমন পাত্তা দেয়নি। একবার রিং বন্ধ হয়ে গেছে। মেঘ দরজা পর্যন্ত যেতেই আবারও কল আসতেছে। ওয়াশরুম থেকে তানবীর বলছে, রিসিভ করে বল, আমি ব্যস্ত। মেঘও যথারীতি কল রিসিভ করে বলতে নিল, ভাইয়া ভাই। এটুকু বলতেই ওপাশ থেকে সুপরিচিত কণ্ঠস্বর ভেসে আসলো, তানবীর, আমি আবির। মেঘ আর আবির দুজনে একসঙ্গে কথা বলে আকম্বাদ দুজনে থেমে গেছে। মেঘ উত্তপ্ত কণ্ঠে ডেকে উঠল, আবির ভাই। এতক্ষণে আবির কল কেটে দিয়েছে। এমন সময় তানবীরও ওয়াশরুম থেকে বের হয়েছে। মেঘের হাতের কম্পন দেখে ধীর কণ্ঠে শুধালো, কে কল দিছিল? মেঘ উত্তর না দিয়ে রুম থেকে দৌড়ে বেরিয়ে আসছে। মেঘের চোখ মুখ দেখে আলী আহমদ খান প্রশ্ন করলেন, কিছু হয়েছে? মেঘ অতর্কিতে বেচা কণ্ঠে বলে উঠল, এইমাত্র ভাইয়ার ফোনে আবির ভাইয়া কল দিছিল। আমার কণ্ঠ শুনে কল কেটে দিয়েছে। তানবীর ভারী কণ্ঠে শুধালো, কি ভাইয়া কল দিছিল? আলী আহমদ খান সহ সবাই তানবীরের দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে আছে। তানবীর সবাইকে এক পলক দেখে সহসা বলল, আমার সাথে ভাইয়ার সত্যিই যোগাযোগ নেই, আমি জানি না কিছু। তানবীর নেমে এসে মেঘের হাত থেকে ফোন নিয়ে নাম্বারটা চেক করতে লাগলো। মেঘ তুই সিঁড়ি উঠে তানবীরের ফোনের দিকে তাকিয়ে আছে। তানবীর কল ডিটেলস বের করে মেঘকে উদ্দেশ্য করে বলল, দেখ তো আমার সাথে কথা হয়েছে কিনা। এছাড়া আমার সাথে যদি ভাইয়ার যোগাযোগই থাকতো তাহলে আমি এত খোঁজাখুঁজি কেন করতাম? আলী আহমদ খান বাড়ি কণ্ঠে বললেন, তোমার সাথে আবিরের যোগাযোগ আছে কিনা নেই সেটা জানার প্রয়োজন নেই, তুমি এই মুহূর্তে আমাদের সামনে আবিরকে কল দেবা। তানবীরের হাত কাঁপছে, ভয়ে ভয়ে ডায়াল করলো নাম্বারে। মোজাম্মেল খানের কথা মতো কল লাউড স্পিকারে দিয়েছে। প্রথমবার কল রিসিভ হয়নি, দ্বিতীয়বার কল রিসিভ করে আবির গুরুবার কণ্ঠে বলল, কিছু বলবে?
আবিরের কণ্ঠস্বর শুনেই মেঘের বুক কাঁপছে, দু চোখ ছলছল করছে। আব্বু, বড় আব্বু, আম্মুরা সামনে দাঁড়ানো, তাই বারবার ডুব গেলে মেঘ নিজেকে শান্ত রাখার চেষ্টা করছে। তানভীর সহসা বলল, ভাইয়া কোথায় তুমি? তানভীরের কণ্ঠ শুনে আবির কিছুটা থতমত খেলো। কয়েক মুহূর্ত পর দৃঢ় কণ্ঠে উত্তর দিল, আছি। আলী আহমদ খান অত্যন্ত গুরুতর কণ্ঠে বলে উঠলেন, ওকে বলে দাও যেখানে আছে আজকের মধ্যে বাসায় ফিরতে। প্রজেক্টের দায়িত্ব যেমন নিয়েছে সেই দায়িত্ব সঠিকভাবে পালন তাকেই করতে হবে। রাত জেগ দেখিয়ে আমার কোম্পানির ক্ষতি করবে, তা আমি কখনোই সহ্য করব না। তানভীর শক্ত কণ্ঠে বলল, শুনছ? হ্যাঁ। মোজাম্মেল খান এবার রাজবাড়ী কণ্ঠে বললেন, শুধু শুনলেই হবে না, যেখানে আছো রাত 10টার মধ্যে বাসায় আসবে। আচ্ছা। আলী আহমদ খান, মোজাম্মেল খান নিজেদের রুমে চলে গেছে। মালিহা খান, হালিমা খান তানভীরের ফোন নিয়ে হাহাকার শুরু করে দিয়েছে। মেঘ সিঁড়ির সাথে ঠেস দিয়ে নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। আবিরের সাথে কথা শেষ করেই মালিহা খান নিজের রুমে গেলেন। আলী আহমদ খান বিছানায় হেলান দিয়ে বসে আছেন। মালিহা খান কপট রাগ দেখিয়ে বললেন, ছেলেটা রাগ করে বাসা থেকে বের হয়ে গেছে, 1 সপ্তাহ ধরে বাসায় ফিরছে না। তার সাথে আপনার এই ব্যবহারটা না করলেও হতো। আলী আহমদ খান রাজবাড়ী কণ্ঠে বললেন, শোনো, সে কোম্পানির দায়িত্বে আছে মানে এই নয় যে আমি আর নিয়ম নীতি থেকে সরে যাব। আমার ছেলে অফিসে মেইল করেছে, কিন্তু সে হয়তো জানে না আমার অফিসে মেইলের মাধ্যমে নেওয়া ছুটির পরিমাণ মাত্র 3 দিন। এর বেশি ছুটি লাগলে শাশুড়ি উপস্থিত থেকে আবেদন করে তারপর নিতে হয়। কিন্তু তোমার ছেলে সেই কাজ করেনি। তারপরও আমি আরও 3 দিন ছাড় দিলাম। কিন্তু সে নিজের দায়িত্ব নিয়ে যে প্রজেক্টগুলো শুরু করেছে সেগুলোর কি হবে? প্রজেক্ট নেওয়ার সময় যেমন রাগ জেদের কথা মনে ছিল না, প্রজেক্ট শেষ করার ক্ষেত্রেও আমি এখন তার রাগ জেদকে প্রাধান্য দিতে পারবো না। সারা জীবন শুধু ব্যবসা আর নিয়ম নীতিই করলেন, কখনো ছেলেটার সাথে একা বসে 5 মিনিট কথা বলেছেন? ছেলেটা কি চায় না চায় জানতে চেয়েছেন? আলী আহমদ খান রুকুজকে শীতল চোখে তাকিয়ে ঈষৎ হেসে বললেন, তুমি তো মা, তোমার কাছে কখনো কিছু চেয়েছে? মালিহা খান ঠান্ডা কণ্ঠে বললেন, না। তাহলে বুঝো কেমন ছেলে তোমার? মালিহা খান হালকা রাগী স্বরে বললেন, আপনার জন্যই তো এমন হয়েছে। আলী আহমদ খান সশব্দে হেসে বললেন, মন মতো কিছু না হলেই আমার দোষ নাকি? মালিহা খান রেগে মেগে রুম থেকে বেরিয়ে গেছেন। খানবাড়ির মানুষের মন বোঝা দুষ্কর, এই ভালো এই খারাপ। মালিহা খান আবিরের পছন্দ মতো খাবার রান্না করতে ব্যস্ত। মেঘ সোফায় বসে আছে, সামনে টিভি চলছে, তবে মেঘের নজর মেন গেটে। অনেকক্ষণ পর আবির বাসায় আসছে। আবিরকে দেখে মেঘ টিভি বন্ধ করে উঠে দাঁড়িয়ে আছে। মালিহা খান রান্নাঘর থেকে বেরিয়ে আসছেন। আবির আম্মুর সাথে কথা বলার ফাঁকে ফাঁকে মেঘকেও এক পলক দেখে নিল। মেঘও নীরের দৃষ্টিকে আবিরকে প্রখর করছে। এই 1 সপ্তাহ আবিরের মুখটা শুকিয়ে গিয়েছে, চোখগুলো ফোলা ফোলা। আবির বেশি কথা না বলেই ফ্রেশ হয়ে উপরে উঠতে চলে গেছে। কিছুক্ষণ পর নিচ থেকে আলী আহমদ খান ডাকলেন। আবির নিচে আসতেই আলী আহমদ খান জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে? কাছেই। কেন? কাজ ছিল। আলী আহমদ খান গম্ভীর কণ্ঠে শুধালেন, নিজেকে কি মনে করো তুমি? আবির মৃদু হেসে বলল, আপাতত আপনার অযোগ্য সন্তান। মজা করছো? আবির তপ্ত স্বরে বলল, সরি আব্বু, আপনার সাথে মজা করার মতো যোগ্যতা আমার নেই। তাই 1 সপ্তাহ কি নিরীক্ষণ করলে? নিজের আদমে লাগাম দেওয়া। আমার ব্যবহারে আপনারা কষ্ট পেয়ে থাকলে অনুগ্রহ করে আমাকে মাফ করবেন। আমি 3টা প্রজেক্টের কাজ মোটামুটি শেষ, আগামী 3 দিন সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, আলহামদুলিল্লাহ। মোজাম্মেল খান বাড়ি কণ্ঠে বললেন, ভাইজান তোমার মাথা কি ঠিক আছে? ছেলেটা 1 সপ্তাহ পরে বাসায় ফিরছে, কোথায় আগে খাওয়ার দাওয়া করবে তা না ব্যবসা নিয়ে আলোচনা শুরু করছো? মোজাম্মেল খান আবিরের কাঁধে হাত রেখে শান্ত স্বরে বললেন, তোমার আব্বুর কথাই কিছু মনে করো না, চলো খাবে চলো। আবির ডুব গেলে উষ্ণ স্বরে বলল, সরি চাচ্ছু, সেদিন আপনার সাথে ওই রকম ব্যবহার করা আমার একদম উচিত হয়নি। প্লিজ কিছু মনে রাখবেন না। দুর্পোকা ছেলে, তুমি আমার সন্তান সমতুল্য। সন্তানরা ভুল করলে এটাই স্বাভাবিক। যা হয়েছে সব ভুলে যাও, চলো খাবে এসো। মেক আর মিম ড্রয়িং রুমের এক কর্নারে দাঁড়িয়ে সব দেখছে। তানভীর বাসায় নেই, ফিরতে একটু দেরি হবে বলেছে। ইকবাল খান 2 দিন হলো সিলেট গেছেন, আদিও ঘুমিয়ে পড়েছে। খাবার টেবিলে এখন আলী আহমদ খান, মোজাম্মেল খান, আবির, মিম আর মেঘ। মেঘ আবিরের বিপরীতে বসায় স্বাভাবিকভাবেই বারবার আবিরের দিকে তাকাচ্ছে, কিন্তু আবির প্রতিবার নিজের নজর সরিয়ে নিচ্ছে। আবিরের কর্মকাণ্ডে মেঘ একদিকে যেমন বিরক্ত হয়ে যাচ্ছে, অন্যদিকে আব্বুর আচরণে বেশ অবাক হচ্ছে। আলী আহমদ খান আজ অল্প বিস্তর রাগ দেখালেও মোজাম্মেল খান একেবারের জন্য মুখ কালো করেও কথা বলেনি। মেঘ খাবার শেষ করে মুহূর্তে দেরি না করে নিজের রুমে চলে গেছে। বন্যাকে কল দিয়ে আবিরের ফেরার কথা বলেছে। তারপর ফোন রেখে বেলকনিতে দাঁড়িয়ে আকাশের বাণী তাকিয়ে কিছু একটা ভাবছে। আচমকা পিছন থেকে আবির ডাকলো, ম্যাম। মেঘ আটকে উঠে গাড় ঘুরিয়ে তাকালো, তবে কিছুই বলল না। আবির আবারও বলল, নিজেকে কষ্ট দেওয়া ছাড়া আপনার আর কোনো কাজ নেই, তাই না? মেঘ আর চোখে আবিরকে খানিক দিকে গম্ভীর কণ্ঠে বলল, না। আবির মলিন কণ্ঠে বলল, ভালো।
মেঘ নিরেট কণ্ঠে বলতে শুরু করলো, বাসা থেকে চলে যাওয়ার আগে কেউ কি একবারের জন্য আমার কথা ভেবেছিল? আর যাওয়ার পরও একটাবারের জন্য কল দিয়ে নিজের অবস্থান জানানোর প্রয়োজন মনে করলো না? এত নিষ্ঠুর কিভাবে হয় মানুষ? আবির তপ্ত স্বরে জিজ্ঞেস করলো, কেমন আছেন? বেঁচে আছি। আবির মলিন হেসে বলল, ঠিক আছে। আবির চলে যেতে নিলেই মেঘ আবারও ডাকলো, আবির ভাই। আবির চিড়েছে না জবাব, হুম। তবে আজ উত্তরে তেমন প্রাণ নেই। এক দীর্ঘ কণ্ঠে জিজ্ঞেস করলো, আপনি কোথায় ছিলেন? ছিলাম কোনো এক জায়গা। এক হঠাৎই বেজা কণ্ঠে বলে উঠল, 1 সপ্তাহ নিখোঁজ হয়ে কিভাবে ছিলেন আপনি? আমি আপনাকে কত শতবার কল দিয়েছি, আর একটু হলে মরিয়ে যেতাম। আবির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে মনমরা হয়ে বলল, 1 সপ্তাহে এত ক্লান্ত হয়ে পড়েছেন? মনে জোর না থাকলে সামনের জ্বরটা কিভাবে সামলাবেন ম্যাম? চলবে।